তো 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই যে লজিকটা আমি তোমাদের এখন করাবো 8 মার্কের জন্য 100% কমন, একদম গ্যারেন্টি 8 মার্ক। তো মন দিয়ে ক্লাসটা করো, এই লজিক ক্লাসটা। তো এটা হচ্ছে চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান থেকে। তো তোমরা জানো 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য ফুল টিউশন কিন্তু ক্লাস চলছে, চতুর্থ অধ্যায় রানিং। আর এই অধ্যায় থেকে এখন যে লজিকটা করাচ্ছি সেটা হচ্ছে 8 মার্কের জন্য 100% গ্যারেন্টি। তাই মন দিয়ে ক্লাসটা করো। তার আগে যারা নতুন আমার এই চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। আর প্লিজ তোমরা শেয়ার করবে, স্কুল গ্রুপ বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ, লজিক, নোটস, মানে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা যেই অধ্যায় থেকে আসবে 100% সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, পুরো টিউশনটা তোমরা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। তো চলো 8 মার্কের জন্য এই লজিকটা কি, এই যে আবর্তন ও বিবর্তন, কিছুক্ষণ আগে আমি তোমাদের কিন্তু এই লজিকটা আমি করালাম। সেটা কি করালাম, নিয়মটা করিয়েছি, নিয়মটা করিয়ে লজিকটা আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি তোমাদের কিন্তু প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ 100%। তো এই অধ্যায় থেকে আবর্তন ও বিবর্তনটা তোমরা লজিকটা দেখে নাও। তো পরীক্ষায় আবর্তন ও বিবর্তন পরীক্ষার প্রশ্নটা কিভাবে সেট হবে দেখো। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো, 8 মার্কস। এরকম 4টা প্রশ্ন আসবে। জড়বাদী হলেই 4 ভাগ হয় না, কেবলমাত্র সত্যবাদীরাই সৎ, সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল, বৃত্ত চতুর্ভুজ নয়। এরকম 4টা বাক্য দেওয়া থাকবে। তো আশা করি তোমরা কিছুক্ষণ আগে যে ক্লাসটা করেছো বুঝতে পেরেছো। প্রথমত বাক্য থেকে বচন করতে হবে, তারপর এই লজিকটা করতে হবে। তো আবর্তন ও বিবর্তন এই লজিকটা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ভুল করে, গুলিয়ে ফেলে। তাই শুরু থেকে ক্লাসটা করো, গুলবে না। 100% বললাম, তোমরা 8-এ 8 পেয়ে যাবে। ঠিক আছে, তো মন দিয়ে ক্লাসটা করো। তো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তর আবর্তন ও বিবর্তন করো। তো সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে কিন্তু তোমাদের কিন্তু বচন করতে হবে। কোন বচনটা করতে হবে, এই যে বাক্যটা আছে সেটা বচন করতে হবে। জড়বাদী হলেই 4 ভাগ হয় না। ঠিক আছে, তাহলে সবার প্রথমে এই বাক্যটা বচন করতে হবে। কোন বচন হবে, আমি বচন কিন্তু নিয়ম লিখে দিয়েছি। বারবার করে একটা কথা বলছি তোমাদের, এই যে তোমরা বাক্যগুলো দেখছো না, এই বাক্যগুলো যে বচন করতে হচ্ছে এগুলো কিন্তু শুরুতেই তোমাদের বচন অধ্যায়, যেখান থেকে 8 মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষায় লজিক থেকে আসবে। শুধু প্রশ্ন না, লজিকও আসবে, সঙ্গে নোটও আসবে। কিন্তু আমি যেহেতু ফুল টিউশন পড়াই, তো পুরোটাই পেয়ে যাবে, পুরো সিলেবাসটা। যেমন যুক্তি অধ্যায়, যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ আসবে, সেগুলো পুরো টিউশনটা তোমরা প্লে লিস্টে গিয়ে যুক্তি অধ্যায়টা পেয়ে যাবে। 2025 ফুল টিউশনটা পেয়ে যাবে, লিখে দিয়েছি ওর বাইরে একটা প্রশ্ন। তারপর কি বচন অধ্যায়, বচন অধ্যায় 8 মার্ক নোট আসবে, 8 মার্ক লজিকও আসবে, সেগুলো লিখে শর্ট প্রশ্ন যা আসবে সেগুলো লিখে দিয়েছি, ব্যাস হয়ে গেল। তো একটা কথা বলছি যে বচন অধ্যায়টা ভেরি ইম্পর্টেন্ট। বচন অধ্যায়তে বচনগুলো যে শিখতে হচ্ছে না, এগুলোই প্রত্যেকটা লজিকের সঙ্গে রিলেটেড আছে। যেমন এই যে এখন যে আবর্তন ও বিবর্তন করাচ্ছে, তার মানে তোমাকে শুরুতে কি করতে হবে, শুরুতে বচনটা করতে হবে। এবার নতুন লজিকে তুমি ঢুকে গেছো, এবার নতুন লজিকে ঢুকে বারবার করে যদি তুমি বচনের মধ্যে আটকে থাকো, তাহলে এর পরে নতুন নতুন যে লজিকগুলো আসে তুমি কিছুই করতে পারবে না। তো যেমন জড়বাদী হলে 4 ভাগ হয় না, এটা লজিক তুমি তখনই পারবে যখন তুমি বচন অধ্যায়টা তুমি ক্লাসটা ভালো করে করবে। প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা করে লিখে দিয়েছি, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, প্রত্যেকটা বচনের আলাদা নিয়ম প্লাস প্র্যাকটিস করিয়ে দিয়েছি। সঙ্গে এখন যে প্র্যাকটিস চলছে সেগুলো তো হচ্ছেই, কিন্তু নিয়মটা না জানলে তো তুমি প্র্যাকটিসটা করতে পারবে না। বুঝতে পারলাম। তো প্রতিদিন একবার করে তোমরা বচন অধ্যায় প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায় নিয়মগুলো দেখবে, প্র্যাকটিসগুলো করবে। হ্যাঁ, সঙ্গে তোমাদের আরও জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে কি বললাম, জড়বাদী হলেই 4 ভাগ হয় না। তাহলে এটা কোন বচন হবে, সবার প্রথমে বচন করতে হবে। বচনটা কি হবে, জড়বাদী হলেই 4 ভাগ হয় না। তার মানে কি বলতে চাচ্ছে, তার মানে কিছু কিছু জড়বাদী 4 ভাগ নয়। তার মানে কিছু কিছু, এই কথাটা কার মানে, কার শব্দ, এটা কিন্তু তোমরা ভালো করে দেখবে। কিছু কিছু সঙ্গে নয় আছে, তার মানে কিছু কিছু সঙ্গে নয় থাকলে কি হয়, ও বচন হয়ে যায়। এই যে কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, ভালো করে দেখবে। এবং সঙ্গে যদি বাক্যটা নাবাচক থাকে তাহলে সেটা কি হয়ে যায়, ও বচন হয়ে যায়। তুমি ভালো বচন অধ্যায় দেখবে, নিয়ম আমি লিখে দিয়েছি। তো যেহেতু এটা নতুন চতুর্থ অধ্যায়, তো এখন তো আর এ বচনের, ই বচনে, আ বচন, ও বচন, এগুলো তো নিয়ম তো লেখাবো না, ওগুলো তো হয়ে গেছে ওই ক্লাস। এই জন্যই বারবার করে বলছি, অন্তত ফিলোসফিটা প্রত্যেকটা লজিক রিলেটেড, কোনো লজিক তুমি বাদ দিতে পারবে না, একটার সাথে একটা লজিক কিন্তু রিলেটেড। তাই যেভাবে ক্লাস সিরিয়াল চলছে, হ্যাঁ, একদম সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু করবে। নতুন নতুন লজিকে কিন্তু আস্তে আস্তে তোমরা ঢুকে যাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কোন বচন হবে, এটা ও বচন হবে। কিছু কিছু জড়বাদী হলেই 4 ভাগ হয় না, তার মানে কিছু কিছু নয়। তো কিছু কিছুর সাথে সঙ্গে নয় আছে, তার মানে কি হবে, এটা ও বচন হবে। তাহলে উত্তরটা কি হবে, কোনো কোনো জড়বাদী নয় 4 ভাগ। উত্তরটা কি হবে, সবার প্রথমে কি করতে হবে, বচন করতে হবে। সবার প্রথমে আমাদেরকে বচন করতে হবে। ভেরি ইন্টারেস্টিং লজিক, 8 মার্কের জন্য পরীক্ষা। ঠিক আছে,
এই এরকম 4টা করবে 8, একটাতে 2 নাম্বার করে। তাহলে কী হবে উত্তরটা? কোনো সবার প্রথমে বচন করতে হবে। এই বচনটাই যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে ব্যাস তোমাদের গোল্লা পেয়ে যাবে। আর যদি বচনটা থেকে শুরু তার বচনটা যদি ঠিক হয় তাহলে তারপরেগুলো তো ঠিক হবে। শুরুটাই যদি ভুল হয়ে যায় তো তারপরেগুলো তো ভুলে ভুলে চলতে থাকবে। তাহলে কোনো জড়বাদী নয় চারবাক। কোনো জড়বাদী নয় চারবাক। এটা কোন বচন হলো? ও বচন। এখানে কি লিখবো, কি শিখিয়েছি নিয়মে? এই লজিকটা যখন করালাম এর আগের ক্লাসটা তোমাদের কি শিখালাম? ব্র্যাকেটে লিখতে হবে মূল বচন, মূল বচন। ঠিক আছে, মূল বচন লিখে দিবে ব্যাস। তারপর কি করতে হবে? তারপর এই আবর্তন ও বিবর্তন যখন বলবে তাহলে আমি কি বলছিলাম, এই যে মূল বচন যে হলো এই বচনটাকে আবর্তন করবে, এই মূল বচনটাকে বিবর্তন করবে। এইটারই নাম ওই জন্য এটাকে বলে যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। বেশিরভাগ ছাত্রছাত্রী তাড়াহুড়ো করতে গিয়ে এই লজিকটা কোনো মতেই কিন্তু মাথায় ঢোকে না। আশা করি এবার তোমাদের ক্লাসটা করলে মাথায় ঢুকে যাবে। এর আগের ক্লাসটা অবশ্যই করবে, নিয়মটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, যদিও আমি এখানে করাচ্ছি প্র্যাকটিস, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস করবে, ঠিক আছে? তাহলে এটা কোন বচন হলো? ও বচন। তো এবার প্রথমে কি করতে হবে? আবর্তন করতে হবে। কোন বচনটা? মূল বচনটা। এই যে মূল বচনটা, এই বচনটার আবর্তন করতে হবে। তো এই বচনটার আবর্তন কি আমরা জানি, যেহেতু ও বচন, আর ও বচনের আবর্তন কি আমরা জানি? ও বচনের আবর্তন জানি আমরা সম্ভব নয়। তাহলে ও বচনের আবর্তন সম্ভব নয়। এখানে আমরা লিখে দিব ও বচনের, এখানে লিখে দিব ও বচনের আবর্তন সম্ভব। ও বচনের আবর্তন সম্ভব নয়, তার মানে এই মূল বচনটার আবর্তিত যেটা হতো সেটা হলো না, তাহলে সম্ভব নয়। আরেকটা কথা বলছি, যারা ক্লাসগুলো করছো তারা তো বুঝতে পারছো, আর যারা নতুন স্টুডেন্ট তারা আবার মাথার মধ্যে উপর দিয়ে চলে যাচ্ছে, তাদেরকে একটা কথা বলছি, এই যে চতুর্থ অধ্যায় যে লজিকগুলো দেখছো না, এই যে আবর্তন ও বিবর্তন, এগুলো তোমাদেরকে আমি শুরুতেই এই অধ্যায়ে দেখবে তোমরা, যেহেতু চতুর্থ অধ্যায় রানিং চলছে টিউশনের, ফুল টিউশনের, তো আবর্তন শুরুতে তোমাদেরকে করতে হবে, তারপর বিবর্তন করতে হবে। তো আবর্তনটা আবর্তনের মতো শিখতে হবে, বিবর্তনটা বিবর্তনের মতো শিখতে হবে। যদি আবর্তনটা আর বিবর্তনটা না শেখো তারপরে এই ধরনের লজিকগুলো তোমরা শিখতে পারবে না। তাহলে কি শিখিয়েছি এই অধ্যায় থেকে? আবর্তন শিখিয়েছি, বিবর্তন শিখিয়েছি আলাদা করে। তারপর কি করলাম? এবার আবর্তন ও বিবর্তন, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে 8 মার্ক 100% আসবে। তাহলে আবর্তন ও বিবর্তন, তাহলে প্রথমত কি লিখলাম? প্রথমে আবর্তন করতে হবে মূল বচনটার। তো মূল বচনটা কিন্তু আবর্তন সম্ভব নয়। তাহলে এর পরেরটা কি করব? এর পরেরটা বিবর্তন করব। তাহলে এর পরের লাইনটা করব বিবর্তন। তো চলো দেখে নেওয়া যাক এটা কোন বচন? ও বচন। তো ও বচনের বিবর্তন কি? আমরা জানি ও বচনের বিবর্তন কিন্তু আই। তাহলে এর পরের লাইনটা আমাদেরকে করতে হবে আই বচনে। আর আই বচন মানে কি? তার শুরুটা কি? তার শুরুটা কিন্তু হচ্ছে কোনো। আই বচনের শুরুটা হচ্ছে কোনো। তারপরে কি? বিবর্তনের যেহেতু নিয়ম, তো বিবর্তনের নিয়ম কি? যে উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই থাকবে, তেমন জড়বাদী থাকবে, জড়বাদী। তারপরে নিয়ম কি? যে উদ্দেশ্যপদী থাকলো, যেহেতু বিবর্তন করছি মানে যখন যেটা করতে হবে তখন সেটা তার নিয়ম প্রয়োগ করতে হবে। বিবর্তন নিয়ম কি? উদ্দেশ্যপদী থাকলো মূল বচনটার। কোথায় চেঞ্জ করতে হবে? শুধু গুণটা চেঞ্জ করে, নয় আছে হয় হবে, আর কোথায় চেঞ্জ? চারবাক আছে, তার সামনে বিরুদ্ধ পদ, চারবাকের বিরুদ্ধ পদ, তার মানে অ দিয়ে দিলেই বিরুদ্ধ পদ হয়ে যাবে, তার মানে অচারবাক, ব্যাস হয়ে গেল। এটা কোন বচন? আই বচন। ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো বিবর্তিত, ব্যাস। এই হয়ে গেল তোমাদের এই বাক্যটার আবর্তন ও বিবর্তন। মানে মূল বচনটার আবর্তন সম্ভব নয়, কিন্তু মূল বচনটার বিবর্তন সম্ভব। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু যেখানেই পড়ো না কেন এই জায়গাটা কোনো মতেই বুঝতে পারে না ভিড়ের মধ্যে। আশা করি তোমাদের এবার এই আবর্তন ও বিবর্তন লজিকটা একটা ক্লিয়ার হয়ে গেল। নিয়মে লিখিয়ে দিয়েছি, সঙ্গে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এবার তো প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু পরীক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে কি হলো? আবর্তন ও বিবর্তন ক্লিয়ার। প্রথম মূল বচনটার আবর্তন সম্ভব নয়, কিন্তু মূল বচনটা বিবর্তন সম্ভব। ক্লিয়ার হয়ে গেল। একটা প্রশ্ন হয়ে গেল, এই যে এটুকু করবে না 2 নাম্বার, এটুকু করলেই 2। এবার চলো নেক্সট প্রশ্ন।
নেক্সট প্রশ্ন কি, কেবলমাত্র সত্যবাদীরাই সৎ, কেবলমাত্র সত্যবাদীরাই সৎ। এবার সবার প্রথমে কি করতে হবে, তোমরা জানো সবার প্রথমে কিন্তু বচন করতে হবে। তো বচন কি, বচনের নিয়ম তো লেখা হয়ে গেছে বচন অধ্যায়ে। কেবলমাত্র আছে, তো কেবলমাত্র থাকলে বচন কি হয়, এ বচন হয়, কিন্তু উদ্দেশ্য বিধর চেঞ্জ হয়। ভালো করে দেখবে, বচন অধ্যায় প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায়ের প্রোফাইলটা সিলেক্ট করবে। কেবলমাত্র একমাত্র, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র, এই যে শব্দগুলো থাকলে উদ্দেশ্য বিধর চেঞ্জ হয়, আর বচনটা কি হয়, এ বচন হয় কিন্তু উদ্দেশ্য বিধর চেঞ্জ হয়। তাহলে কেবলমাত্র আছে, এই শব্দটা থাকার জন্য উদ্দেশ্য আর বিধপদ চেঞ্জ হবে বচন করার সময়। তার মানে উদ্দেশ্যপদে কোনটা আছে, এই যে সত্যবাদীটা আছে, হ্যাঁ, বিধপদ এটা আছে, কিন্তু যেহেতু এই শব্দটা আছে এই জন্য উদ্দেশ্যপদ চেঞ্জ হবে বচন করার সময়। তার মানে উত্তরটা হবে সকল সৎ ব্যক্তি হন সত্যবাদী, সকল সৎ ব্যক্তি হন সত্যবাদী। চলো সবার প্রথমে বচনটা করে নিই। সকল উদ্দেশ্য চেঞ্জ হবে, তার মানে এটা বিধটা সামনে আসবে, সকল সৎ ব্যক্তি, সকল সৎ ব্যক্তি হন সত্যবাদী। তাই বলে সব জায়গায় কিন্তু বচন করার সময় উদ্দেশ্য চেঞ্জ হবে না, একমাত্র এই বচনের বিশেষ নিয়মে তোমরা দেখবে বচন অধ্যায়ের নিয়ম কিন্তু আমি লেখা আছে, আমি বারবার করে বলছি, সুন্দর করে প্রত্যেকটা বচনের নিয়ম লেখা আছে, সঙ্গে প্র্যাকটিস করা আছে, দেখে নেবে। এই যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই শব্দগুলো যখন থাকবে তখন উদ্দেশ্যপদ চেঞ্জ হয় বচন করার সময়। তো উদ্দেশ্যপদের ছিল, বিধপদের ছিল, তো বিধপদটা সামনে আসলো, তার মানে সকল সৎ ব্যক্তি হন সত্যবাদী। ঠিক আছে, সত্যবাদী, এটা কি হবে, এ বচন, এ বচন, ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো মূল বচন। ঠিক আছে, মূল বচন, ব্র্যাকেটে মূল বচন লিখলাম। এবার হয়ে গেল, বচন তো হয়ে গেল, এবার কি লজিক আমরা করছি, আবর্তন ও বিবর্তন। তাহলে বচন তো হয়ে গেল, এই মূল বচনটাকে এবার আবর্তন করব, এই মূল প্রথমকার বচনটাকেই বিবর্তন করব। তো প্রথমত কি করতে হবে, আবর্তন করতে হবে। তো প্রথম বচনটা কি দাঁড়ালো, এ বচন, আর এ বচনের আবর্তন আমরা কি জানি, এ বচনের আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। তো যেহেতু এ বচন, এ বচনের আবর্তন আই আমরা জানি, ঠিক আছে, তাহলে এ বচনের আবর্তন কি আই, তার মানে আই মানে আই এর শুরুটা কি কোনো কোনো, তার মানে শুরুতেই হচ্ছে কোনো কোনো দিতে হবে। ঠিক আছে, আর যারা নতুন আবর্তন আর এর আগের ক্লাসগুলো করনি তাদের কিন্তু সহজে মাথায় ঢুকবে না, কারণ প্রত্যেকটা আবর্তনের নিয়ম আর বিবর্তনের নিয়ম, এই যে আবর্তনের নিয়ম এটা একটা আলাদা ক্লাস প্লাস সঙ্গে প্র্যাকটিস, বিবর্তনের নিয়ম একটা আলাদা ক্লাস প্র্যাকটিস, ওগুলো লেখা দেওয়া আছে প্লাস প্র্যাকটিস করিয়েছি, তবেই কিন্তু তোমার একবারই ঢুকবে। যদিও আমি প্র্যাকটিস করাচ্ছি বুঝতে পারছো, কিন্তু আরও বেশি করে তোমার নিয়মগুলো এর আগের ক্লাসগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, কোনো কোনো, এবার কি করতে হবে, আবর্তন, আবর্তন মানে এই উদ্দেশ্য আবর্তন, দেখো বচন করার সময় যতই এটা উদ্দেশ্য চেঞ্জ হোক, এবার অনেকেই আবার ভুল করে, একবার তো চেঞ্জ করলাম আর করবো না, আরে বাবা সেটা তো বচনের নিয়ম ছিল, এবার তো তুমি করছো আবর্তনের নিয়ম, আর আবার আবর্তনের নিয়মেরও আবার উদ্দেশ্য বিধ চেঞ্জ হয়ে যাবে, শুধু গুণটা একই থাকবে। তাহলে কি, বিধপদ আবার সামনে আসবে, উদ্দেশ্যপদ এখানে আসবে, ব্যাস এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। এখন যেহেতু তুমি আবর্তন করছো, মূল বচনটা আবর্তন করছো, তো আবর্তনের নিয়ম তো প্রয়োগ করতেই হবে, কারণ বিধপদটা সামনে নিয়ে আসো, তার কি হবে, কোনো কোনো সত্যবাদী, সত্যবাদী, সত্যবাদীর সাথে ব্যক্তি কথা যোগ করে দিলাম, তা দেখতে ভালো লাগবে, সত্যবাদী ব্যক্তি, ব্যক্তি গুণটা যা আছে, হন আছে, হনই থাকবে, হন সৎ ব্যক্তি। কোন বচন হলো এটা, আই বচন। ঠিক আছে, ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো আবর্তিত, ব্র্যাকেটে লিখবো আবর্তিত। তাহলে মূল বচনটার আবর্তন কি হলো, এ বচনের আবর্তন হলো কোনো কোনো সত্যবাদী ব্যক্তি হন সৎ ব্যক্তি। এবার আবর্তন নিয়ম, আবর্তনের নিয়ম মানে কি, আবর্তনের নিয়ম হচ্ছে যে বচনটা হলো সেটা শুধু উদ্দেশ্য চেঞ্জ করো, তার মানে বিধপদটা সামনে নিয়ে এসো, উদ্দেশ্যপদ এখানে নিয়ে এসো, আর হনটা গুণটা যা থাকবে এখানে যদি নয় থাকে নয় লিখতে হবে, হন থাকলে, এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। তাহলে এর পরের লাইনটা আবর্তন করে নিলাম, আর এ বচনে আবর্তন আই হলো, ব্যাস আবর্তিত লিখে দিলাম। এর পরের লাইনটা কি করবো, এর পরের লাইনটা এই মূল বচনটা কি করবো, এটা না কিন্তু এই মূল বচনটাকে, ঠিক আছে, তাই ভালো করে মনে রাখবে, যেগুলো যেগুলো লজিক করাচ্ছি এরপর আরও লজিক আছে, এখন যেমন তোমরা লজিকটা করছো আবর্তন ও বিবর্তন, ভেরি ইম্পর্টেন্ট, এরপরে আরও লজিক আছে বিবর্তন ও আবর্তন।
তারপর লজিক আছে আবর্তনে বিবর্তন, তারপর লজিক বিবর্তনে আবর্তন। তো যেভাবে লজিকগুলো করাচ্ছি সুন্দর করে দেখে নাও, পরীক্ষা কিন্তু 100% আসবে, ঠিক আছে? যদি প্রত্যেকটা লজিক ঠিকঠাক করতে হয়, শর্ট প্রশ্ন থেকে যা যা প্রত্যেকটা লজিক তোমাকে শিখতেই হবে, 100% কমন এই লজিকগুলো। তাহলে কি হলো, মূল বচনটার আবর্তন কি হলো, আই বচন হলো। এবার মূল বচনটার বিবর্তন, মূল বচনটা কি, এ বচন, এ বচনের বিবর্তন কি, ই। তার মানে এর ই মানে তার শুরুটা কি, কোনো, কোনো হলো। তারপরে কি করব, তারপরে করব বিবর্তনের নিয়ম। তো বিবর্তনের নিয়ম কি, কোনো তো দিলাম, বিবর্তনের নিয়ম কি, উদ্দেশ্যপত্তা। এবার আবার কি বিবর্তনের নিয়ম প্রয়োগ করব। বিবর্তনের নিয়ম আমরা কি জানি, যে বিবর্তনে কিন্তু উদ্দেশ্য বিধবা চেঞ্জ হয় না। কি হয়, উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপতি, তার মানে সৎ ব্যক্তি সৎ ব্যক্তি থাকবে, সৎ ব্যক্তি সৎ ব্যক্তি থাকবে। তাহলে কি চেঞ্জ হবে, গুণটা, এখানে আবার গুণটা চেঞ্জ হবে, বিবর্তনে গুণ চেঞ্জ হবে, হন আছে এখানে নন হবে, নন। তাহলে তারপর কি হবে, বিধবা পদ আছে তার বিরুদ্ধ পদ, সত্যবাদী আছে সামনে অযুক্ত করে দেবে, বিরুদ্ধ পদ হয়ে যাবে অসত্যবাদী। ব্যাস, কোন বচন হলো, এ বচনের বিবর্তন ই। ই, ঠিক আছে, ই ব্র্যাকেটে লিখবো হচ্ছে বিবর্তিত, বিবর্তিত। ব্যাস, এই হয়ে গেল মূল বচনের আবর্তন, মূল বচনের বিবর্তন। তো ক্লিয়ার হয়ে গেল। তো যদিও তোমাদের আবর্তন আর বিবর্তনটা বারবার করে প্র্যাকটিস হয়েও যাচ্ছে, এখানেও হয়ে যাচ্ছে, কিন্তু এই লজিক অনুযায়ী, তার মানে এই আবর্তন ও বিবর্তন বললে এই ধরনের প্রশ্ন যখনই দেখবে পরীক্ষায়, তখনই কি করবে, মূল বচনটা করলে, মূল বচনটাকে আবর্তন করলে, মূল বচনটাকে বিবর্তন করলে। তার মানে কি, তোমাকে আবর্তনও শিখতে হচ্ছে, বিবর্তনও শিখতে হচ্ছে। বুঝতে পারলাম? এবার চলো নেক্সট প্রশ্ন। এবার নেক্সট প্রশ্ন কি, সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল। এই যে সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল, এই যে সাধারণত শব্দগুলো কোথায় আছে, নিয়মে আছে। কোন নিয়মে বলেছি, ভালো করে দেখো, বচন অধ্যায়ে তোমরা দেখবে কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা মিলে গেছে। এই যে শব্দগুলো বলছি, এগুলো শব্দের মধ্যে আই বচনের নিয়মে তোমরা দেখবে এইগুলো শব্দের মধ্যে যে কোনো একটা মিলে যাবে, এবং সঙ্গে কি বাক্যটা হেবাচক। একটা কথা মনে রাখবে, আই বচনের যে শব্দগুলো আর ও বচনের শব্দগুলো একই, এই যে কোনো কোনো, কিছু কিছু একই, কিন্তু পার্থক্য এক জায়গায় আছে, আই বচনে হ্যাবাচক হবে আর ও বচনে নাবাচক হবে। মোট কথা, এই শব্দগুলো কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয়, এই যে শব্দগুলো থাকবে সঙ্গে হ্যাবাচক, হেবাচক মানে কি, 9 শব্দ না থাকলে হ্যাবাচক, তাহলে মানে এটা আই বচন। আর এটার সঙ্গে যদি 9 শব্দ থাকতো তাহলে ও বচন হয়ে যেত। তার মানে আই বচন মুখস্থ রাখলে ও বচন হয়ে যাবে। সুন্দর করে নিয়মগুলো লিখে দেওয়া আছে, বচন অধ্যায়ে প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে? বারবার করে বলছি, বচনের নিয়মগুলো ক্লাসগুলো ভালো করে করবে, একটা লজিকও ভুল হবে না, একটা লজিকও ভুল হবে না, ঠিক আছে? এদিকে লিখিত পরীক্ষা 80 আর স্কুল থেকে 20, 100তে 100 গ্যারেন্টি, ঠিক আছে? তো লিখিত পরীক্ষা যেহেতু আমি যেহেতু তোমাদের ফুল টিউশন পড়াচ্ছি, তো 80 তো গ্যারেন্টি, আর স্কুল থেকে তোমাদের 20 মার্কস, তাহলে টোটাল কত হলো, 100। ব্যাস, 100তে 100। তাহলে কি হলো, সাধারণত এটা কোন বচন হবে, আই বচন। তাহলে আই বচন মানে উত্তরটা কি হবে, কোনো কোনো। এই যে আরেকটা কথা বলে দিচ্ছি, বেশিরভাগ স্টুডেন্ট কি বলে, এই যে নিয়মের শব্দটা শুধু বচন করার সময় লিখে দেয়। না, নিয়মের শব্দ আমি কি তোমাদের কথা করিয়েছি নিয়মের শব্দগুলো লেখাই? না, নিয়মটা দেখেই তো, এই শব্দগুলো দেখেই তো তুমি ধরতে পারলে যে সেটা হচ্ছে এই বচন হবে, মানে এ হোক, ই হোক, আই হোক, ও হোক, যাই হোক সেটা। তো নিয়মের শব্দগুলো উঠে যাবে। আরেকটা মেন শব্দগুলো, যে প্রতিবেশী, রা, রি, এগুলো চলবে না, অনলি পদগুলো, উদ্দেশ্য আর অনলি পদগুলো, ঠিক আছে? তাহলে কি হবে, কোনো কোনো প্রতিবেশী, কোনো কোনো প্রতিবেশী হন সহানুভূতিশীল। কোনো কোনো, সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল। কোনো কোনো প্রতিবেশী হয়ও দেওয়া যেখানে, ঠিক আছে? কোনো কোনো হয় আর হনের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? হন হতো তখনই দেখুন সম্মানীয় একটা বোঝানোর ক্ষেত্রে হন দেওয়া, তাই বলে ভুল না, ঠিক আছে? কোনো কোনো, কোনো কোনো প্রতিবেশী কোনো কোনো প্রতিবেশী হয় সহানুভূতিশীল, সহানুভূতিশীল। কোন বচন হলো এটা, আই বচন, ঠিক আছে? আই বচন। ব্র্যাকেটে কি লিখবো তাহলে, মূল বচন, মূল বচন হলো।
ব্যাস বচন হয়ে গেল। এবার আমরা কি করব, আশা করি দুইটা লজিক করার পর তোমরা বুঝে গেছো। এবার কি করব, মূল বচনটার এর কি করব, আবর্তন করব। হ্যাঁ, মূল বচনটার কোন বচন, আই বচন, আর আই বচনের আবর্তন কি আই, আই এরটা আই, আর আই মানে যেহেতু আই করব তার শুরুটা কি কোনো কোনো, কোনো কোনো। তারপরে কি করব, আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়ম কি, এই যে উদ্দেশ্যপদ বিধেয়পদ স্থান পরিবর্তন, বিধেয়টা সামনে নিয়ে আসো, উদ্দেশ্যপদটা কেন, কারণ উদ্দেশ্যপদ প্রথমে দিতে হয়, এই জন্য তো বিধেয়টাকে সামনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে সহানুভূতিশীল সামনে নিয়ে আসবো। তাহলে কি হলো, কোনো কোনো সহানুভূতিশীল, সহানুভূতিশীল শিলের সাথে ব্যক্তি কথা যোগ করলাম, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, কোনো কোনো সহানুভূতিশীল ব্যক্তি, এই ব্যক্তিটা এখানেও দিতে পারো, এখানেও দিতে, কোনো অসুবিধা নেই। কোনো কোনো সহানুভূতিশীল ব্যক্তি হয় প্রতিবেশী। কোন বচন হলো, আই বচন। ব্র্যাকেটে কি লিখবো, আবর্তিত। আবর্তিত মানেই হচ্ছে আবর্তন। ঠিক আছে, আবর্তিত মানেই হচ্ছে আবর্তন। তাহলে আবর্তিত হয়ে গেল, ব্যাস হয়ে গেল, মূল বচনটা আবর্তন হয়ে গেল, আই বচন। এবার কি, এই মূল বচনটার বিবর্তন, মূল বচনটা কি, আই বচন। আই বচনের বিবর্তন, আই বচনের বিবর্তন কি, ও, তার মানে এর পরের লাইনটা ও এ করতে হবে। আর ও মানে তার শুরুটা কি, কোনো কোনো, আই আর ও এর শুরু দুটোই কোনো কোনো। হ্যাঁ, কোনো কোনো, কোনো কোনো। এবার কি করব, এখানে কি করব, এখানে কি উদ্দেশ্যবিধ চেঞ্জ হবে না, বিবর্তন। এবার যেহেতু বিবর্তন করবে, তাই বিবর্তনে কিন্তু উদ্দেশ্যবিধ চেঞ্জ হয় না। কি হয়, উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই থাকে, তাহলে প্রতিবেশী আছে, প্রতিবেশীই থাকবে মূল বচনটার। এই লাইনটা করতে যাও না, এই লাইনটা করতে গেলে কিন্তু ভুল। মূল বচনটার যেরকম প্রশ্ন বলবে সেরকম, আমি তো লজিক শিখাচ্ছি ওইভাবে। প্রতিবেশী, তাহলে প্রতিবেশী, প্রতিবেশী। তাহলে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকলো, যেহেতু বিবর্তন করবো, বিবর্তনে উদ্দেশ্যপদ চেঞ্জ হয় না, উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকলো। কি চেঞ্জ হয়, এবার কোন জায়গা চেঞ্জ, শুধু দুটো জায়গা চেঞ্জ হয়, এই যে গুণটা চেঞ্জ হয় আর এর বিরুদ্ধ পদ হবে, এইটুকুই হচ্ছে বিবর্তনের নিয়ম। তাহলে হয় আছে, এখানে নয় হবে। তারপর কি, সহানুভূতিশীল আছে, তার বিরুদ্ধে অসহানুভূতিশীল করে বিরুদ্ধ পদ করে দাও, অ দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে অসহানুভূতিশীল। অসহানুভূতিশীল। ঠিক আছে, হয়ে গেল। এটা কোন বচন, ও বচন। ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো আমরা হচ্ছে, এটাকে লিখবো বিবর্তিত, বিবর্তিত। তাহলে কোনো কোনো প্রতিবেশী নয় অসহানুশীল ব্যক্তি, সহানুভূতিশীল ব্যক্তি হয়ে গেল। তাহলে আবর্তন হয়ে গেল, আবর্তন মূল বচনে আবর্তন বিবর্তন হয়ে গেল। এবার চলো, বৃত্ত চতুর্ভুজ নয়। এই যে বৃত্ত চতুর্ভুজ নয়, এটা তোমরা করে দেখাবে। ঠিক আছে, যেহেতু আমি তোমাদেরকে তিনটা করে দেখালাম, তাহলে তোমরা যে করবে এটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যি তুমি লজিকটা শিখতে পারলে কি পারলে না। কারণ আমি তো সুন্দর করে দিলাম। বৃত্ত চতুর্ভুজ নয়, সবার প্রথমে বচন করতে হবে, এটা ক্লাসটা করবে, তারপর তোমরা এটা মূল বচনটা বচন করবে, তারপর আবর্তন করবে, তারপর বিবর্তন করবে। যদি না পারো, বারবার করে ক্লাসটা দেখবে, তারপর আশা করি ক্লাসটা যদি মন দিয়ে দেখো, তুমি লজিক পারবে না, এটা হতেই পারে না। আর আমার ক্লাস দেখে তুমি লজিক পারবে না, এটা হতেই পারে না। ঠিক আছে, তাই পরীক্ষার তো আশা করি তোমাদের এটা পরীক্ষা হয়ে গেল মনে করো, ক্লাসটা করো, সঙ্গে এটা উত্তর দাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই যে এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে কিনা। তো আমি তো তিনটা করে দিলাম, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। তো আমি তো যেভাবে করিয়ে দিলাম তোমাদের এটা তোমরা করবে। হ্যাঁ, আর ক্লাসগুলো করতে থাকো। পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি এমসিকিউ হোক, এসএকিউ হোক, লজিক হোক, নোটস হোক, প্রত্যেকটা প্রশ্নের যদি উত্তর সঠিকভাবে করে আসতে হয়, মনে রাখবে এটা কিন্তু কোনো সাজেশনের চ্যানেল না। ইউটিউবে বেশিরভাগ চ্যানেল কিন্তু সাজেশনের চ্যানেল। ইউটিউবে এমন একটা চ্যানেল খুঁজে পাবে না যেখানে তোমাকে টিউশন যেতে হবে না, অথচ ক্লাসটা করে তুমি পরীক্ষায় যেতে পারবে। সেটা যদি হয়, সেটাই আমারই চ্যানেল। হ্যাঁ, আমি কোনো বড় ভাষণ দিচ্ছি না, বাস্তবটা বিচার বিশ্লেষণ করে দেখবে, তারপরে এই চ্যানেলে গুরুত্ব বুঝতে পারবে। ঠিক আছে, তো এই জন্যই বলছি প্লিজ শেয়ার করবে, সে তোমরা যেখানে পড়ে থাকো না কেন শেয়ার করবে, কারণ আমার মূল উদ্দেশ্য
সমস্ত ছাত্রছাত্রীদের ফিলোসফিতে 80 লিখিত পরীক্ষা 80-80 পাওয়ানো, এটাই আমার মূল উদ্দেশ্য। সে যেখানে পড়ে থাকো না কেন। আরেকটা উদ্দেশ্য সেটা কি, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না তাদের জন্যই কিন্তু আমার এই মূল টিউশনটা পুরো। তো আমি প্রতিদিন রেগুলার বেসিসে কিন্তু পুরো ক্লাসগুলো করাই, শুধু এবার তোমাদের না, আগেও করিয়েছি, তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখবে। ফুল টিউশন প্রতি বছর 2024-ও ফুল টিউশন পড়িয়েছি, 2025-ও তোমাদেরকে আমি পড়াচ্ছি, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে, সমস্ত বন্ধুদেরকে শেয়ার করবে যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায়। যদি ফিলোসফিতে প্রকৃতপক্ষে লজিক শিখতে হয়, আমি যেভাবে ক্লাসগুলো করাচ্ছি করো, গ্যারেন্টি দিয়ে বললাম কেউ তোমাকে লজিক আটকাতে পারবে না। শুধু লজিক না, পরীক্ষার এমসিকিউ এসিকিউ যেমন 40-এ 40 পাবে, ঠিক তেমনি লিখিত পরীক্ষা 40-এ 40 পাবে, সেটা নোটসও পাবে, লজিকও পাবে, সব কমন পেয়ে যাবে, ঠিক আছে? পারবে না এটা হতেই পারে না। তো প্লিজ শেয়ার করবে, ক্লাসগুলো করতে থাকো, বন্ধুদেরকে শেয়ার করবে।